দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট শুরু ৮টায়। ৬০ পৌরসভার মধ্যে ২৯টিতে ভোট হবে ইভিএমে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনার পর হবে খোলার সিদ্ধান্ত। এসএসসি এইচএসসিতে জিপিএ দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। মুন্সিগঞ্জ থেকে একজন আটক। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ ভৈরব রেলপথ। ট্রেন লাইনচ্যুত হয়ে ঘটছে দুর্ঘটনা। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন আজ সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে পৌঁছানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম। জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এ ধাপে ৬০ পৌরসভার ২৯টিতে ভোট হবে ইভিএমে। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভা নির্বাচনের প্রচার শেষ হয় বৃহস্পতিবার মধ্যরাতে। এরই মধ্যে সব ভোট কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সুন্দরভাবে নির্বাচনটি অনুষ্ঠান করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার তার প্রত্যেকটি পদক্ষেপই আমরা গ্রহণ করেছি। আশা করি আগামী ১৬ তারিখে ভোটাররা নির্বিঘ্নে এই ভোট দানে তারা নিয়োজিত হবে এবং সুন্দরভাবে ভোট গ্রহণ কার্যক্রম চলবে। দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১০ জন, কাউন্সিলর ২২৩২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে লড়ছেন ৭২৪ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন ৪ জন। বৃহস্পতিবার থেকে ৩ দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে মাঠে তৎপর র্যাব, বিজিবি, আনসার ও পুলিশ বাহিনী। আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা বদ্ধপরিকর। আমরা সুষ্ঠু, সুন্দর এবং একটা নিরপেক্ষ ইলেকশন করব, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও এক প্রার্থীর মৃত্যুতে নীলফামারীর সৈয়দপুরে ভোট গ্রহণ স্থগিত। দেশের ২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি এবং চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের খবর জানাতে মাগুরা ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মাগুরা থেকে জানাবেন সহকর্মী আবু বাসার। মাগুরায় কতটি পৌরসভায় ভোট হচ্ছে এবং নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? মাগুরায় একটি মাত্র পৌরসভা, সেটা সদরের যে মাগুরা পৌরসভা নামে পরিচিত ৫ শ্রেণীর এই পৌরসভাটা নির্বাচন হচ্ছে আজ। এখনো ভোটারদের ভোট কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, সেখানে ভোট কেন্দ্রে ভোটারদের আগমন আশেপাশে কিছু কিছু দেখা যাচ্ছে, যদিও ৮টার সময় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। এবং নির্বাচনের প্রস্তুতি, সকল ধরনের প্রস্তুতি জেলা প্রশাসন এবং পৌর প্রশাসন, সদর উপজেলার যে প্রশাসনগুলো আছে এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা, নির্বাচন অফিসার, তারা সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখানে র্যাব মোতায়েন করা হয়েছে, আনসার মোতায়েন করা হয়েছে, বিজিবিও আছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, টহল পুলিশ নিয়মিত তারা টহল ব্যবস্থা নিশ্চিত করেছেন। গত রাত থেকে আমরা দেখতে পেলাম যে প্রচন্ড কুয়াশা ছিল। আর সাধারণভাবে স্থানীয় ভোটাররা এবং নির্বাচন সংশ্লিষ্ট অনেকে মনে করেছিলেন যে ভোটার উপস্থিতি হয়তো কম হবে, সকালের আবহাওয়া হয়তো খুবই খারাপ থাকবে। আমরা সেই তুলনায় আমরা গত রাতে যে ধরনের কুয়াশা দেখতে পেয়েছি, যে ধরনের আবহাওয়া ছিল, কিন্তু সকালে কুয়াশা থাকলেও মোটামুটি লোকজনের ভিড় দেখতে পাচ্ছি। ভোটাররা উপস্থিত হবে বলে আমরা আশা করতেছি। এই হচ্ছে অবস্থা। তবে নির্বাচন সুষ্ঠু করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। এখানে আপনাকে জানিয়ে রাখি, মাগুরা পৌরসভায় মেয়র পদে ৩ জন নির্বাচন করছেন, যিনি বর্তমান মেয়র আওয়ামী লীগ প্রার্থী খুরশিদ হায়দার টুটুল, বিএনপি প্রার্থী ইকবাল আক্তার খান কাপু
নূপুর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মশিউর রহমান, এই তিনজন প্রার্থী গতবারও নির্বাচন করেছিলেন, তারা এবারও নির্বাচন করছেন। তো গত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন, এবারও তারা আশা করছেন যে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন, কারণ এখানে বিএনপি প্রার্থী যিনি তাকে বা তার সমর্থনে কোনো মানুষ, কোন দলীয় কর্মীদেরকে দেখতে পাওয়া যায়নি যে যারা ভোট চাচ্ছে সাধারণ মানুষের কাছে, এই ধরনের কোনো অবস্থা আমরা দেখতে পাইনি, যে কারণে স্থানীয় মানুষ সুন্দরভাবে নির্বাচন হবে বলেও আশা করছে, জমজমাটও হবে। বিএনপি প্রার্থীর উপস্থিতি কম থাকলেও একটা জমজমাট নির্বাচন হবে বলে এই শহরে যারা নতুন আগন্তুক আসবে তারা দেখতে পাবে একটি জমজমাট নির্বাচন হচ্ছে এই শহরে। এবং এখন পর্যন্ত ধন্যবাদ আপনাকে প্রশাসনকে জানিয়েছেন স্থানীয় ভোটাররাও যে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মাগুরা পৌরসভা নির্বাচনের কেন্দ্র করে। আবু বসর যোগ দিয়েছিলেন মাগুরা থেকে। আমরা এখন চলে যাচ্ছি খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে কয়টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, আজকে 37,027 জন ভোটার তাদের আগামী দিনের যে মেয়র প্রার্থী সেটাকে আজকে নির্ধারণ করবেন। সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা গত কয়েকদিনে দেখেছি আসলে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ। আমি এখন দাঁড়িয়ে আছি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটিতে আওয়ামী লীগের যিনি নৌকায় মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন মোবাইল প্রতীকের রফিকুল আলম, তিনি কিন্তু ভোট প্রদান করবেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এই কেন্দ্রে কিন্তু এখন থেকে সমর্থকরা আসতে শুরু করেছে যারা মূলত পোলিং এজেন্ট হিসেবে কাজ করবে। একই সাথে কেন্দ্রগুলোতে কিন্তু আপনি জানেন খাগড়াছড়িতে ইভিএম এ কিন্তু প্রথমবারের মতো ভোট গ্রহণ শুরু হবে। এর কারণেই কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা ইভিএম এ কিভাবে ভোট দিবে সেই বিষয়টা নিয়ে একটা কৌতূহল আছে, বিষয়টা একটু জানারও রয়েছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়েছিল, মক ভোটিং হয়েছিল। এখন একটা বিষয় বলা হচ্ছে, পুলিশ প্রশাসন আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে প্রতিটি কেন্দ্রকে ওনারা ঝুঁকিপূর্ণ বলছে না, বলছে গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং এইসব কেন্দ্রগুলোতে কিন্তু পুলিশ, র্যাব এবং বিজিবির একটা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং আনসার প্রতিটি কেন্দ্র নিয়মিত মোতায়েন থাকবে। একই সাথে বিজিবির এবং যে র্যাব সদস্য রয়েছে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। একই সাথে 18 জন ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু 18টি কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এর মধ্যে 15 জন কেন্দ্র থাকবে, বাকি 3 জন ম্যাজিস্ট্রেট তারা কিন্তু পুরো টহল দিবে, অর্থাৎ স্ট্রাইকিং ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, আজকে যে নির্বাচন সেখানে কিন্তু আমরা মনে করছি বা ভোটাররা মনে করছে মূল প্রতিদ্বন্দ্বী হবে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে। এখানে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন রফিকুল আলম মোবাইল প্রতীকের, তিনি গত 10 বছর ধরে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। সে কারণে তার পক্ষে তার সাথেই আসলে নৌকার এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে পাহাড়ি শহর খাগড়াছড়িতে কিন্তু প্রচন্ড যে শীতের প্রকোপ সেটা কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ মাঘের যে ঠান্ডা সেটা কিন্তু এখানকার মানুষ অনুভব করছে। কিন্তু নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপের কারণে আসলে ঠান্ডাও আসলে এখানে হার মেনেছে, এবং আমরা আশা করছি আজকে সারাদিনে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, 8টা থেকে 4টা পর্যন্ত একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে। এবং একই সাথে এখানে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন তার পক্ষ থেকে দাবি করা হয়েছে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং সবগুলো কেন্দ্রে যাতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়। সুষ্ঠু নির্বাচন হলে উনিও যে বিজয়ের স্বপ্ন সেটি দেখছেন। সবকিছু বলা যায় খাগড়াছড়িতে এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে, এবং এই ভোট গ্রহণ যদি সুষ্ঠু হয় সেটা ভোটাররা প্রত্যাশা করছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকেও জেলা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন, এবং কোনোভাবেই নির্বাচনকে আসলে বিঘ্ন করা যাবে না, এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আমাদেরকে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ। সমীর মল্লিক জানাচ্ছিলেন খাগড়াছড়ি থেকে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত। এ সময় যেসব প্রতিষ্ঠানের সামর্থ্য আছে তাদের একাডেমিক কার্যক্রম চালাতে হবে অনলাইনে। এছাড়া ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পর্যায়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম আবারও শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। করোনার কারণে গত বছরের 16 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। বাতিল করা হয় জেএসসি, পিএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন বছরও শুরু হয়েছে ছুটির মধ্যেই। এই ছুটি এবার বাড়ানো হলো 30 জানুয়ারি পর্যন্ত। এই সময়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সংসদ টিভিতে হচ্ছে ক্লাস লেকচার। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে অ্যাসাইনমেন্ট কার্যক্রম।
স্কুল না খুললে শিক্ষার্থীরা নিয়মিত পাবে অ্যাসাইনমেন্ট, সেটি শেষ করবে বাসায় বসে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু 30শে জানুয়ারির পর আমাদের স্কুল খুলুক বা না খুলুক, আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রক্রিয়া আমরা গত বছর শুরু করেছিলাম নভেম্বর মাসে, এটা আমরা শুরু করব। শিক্ষকরাও জানাচ্ছেন অ্যাসাইনমেন্ট কার্যক্রমের জন্য প্রস্তুত থাকার কথা, পাশাপাশি স্কুল খোলার বিষয় নিয়েও পর্যালোচনা চলছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। একজন শিক্ষক হিসাবে আমি মনে করি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে গভীর চিন্তা করে অবশ্যই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা দীর্ঘদিন বাসায় থেকে মানসিকভাবে বিপর্যস্ত, এতে পড়াশোনারও ব্যাঘাত ঘটছে। বিষয়টি নিয়ে ভাবতে হবে মন্ত্রণালয়কে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনা বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা সেটি নিয়ে ভাবছে মন্ত্রণালয়। কাজ চলছে এই দুই পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করারও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি, এইচএসসি বা যে কোনো পরীক্ষার রেজাল্টের জিপিএ বাড়িয়ে দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। এই ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন অনেকে, তবে শেষ রক্ষা হয়নি। এই চক্রের একজনকে মুন্সিগঞ্জ থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। টাকা দিলেই বাড়ানো হবে জিপিএ। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ কিছু পেজ ও গ্রুপে দেয়া হয় এমন বিজ্ঞাপন। বাস্তবে এ ধরনের কোনো সুযোগ না থাকলেও এই ফাঁদে পড়েছে অনেকেই। আর এবার যেহেতু করোনার কারণে জেএসসি ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে এইচএসসির ফল দেয়া হবে, তাই এই সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় বিভিন্ন চক্র। এমডি সাইফুল তাজ নামে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে এই চক্রের এক সদস্য। ব্যক্তিগত পরিচিতিতে লেখা শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিশিয়ান। ফেসবুক অ্যাকাউন্টটিতে দেখা যায় বিজ্ঞাপন, আর প্রমাণ হিসেবে ফল পরিবর্তন করা হয়েছে দাবি করে জুড়ে দেয়া হয় অনেকের ভুয়া ছবি। প্রোফাইলে রাখা হয় শিক্ষামন্ত্রীকে ফুল দেওয়ার ছবিও। তবে এসবের কিছুই জানতেন না যার ছবি ব্যবহার করা হয়েছে সেই শরফুল ইসলাম। ফেসবুকে এসব ছবি ছড়িয়ে পড়লে মামলা করেন তিনি। বিভিন্ন ফেক অ্যাকাউন্ট তৈরি করে ফেসবুকে শিক্ষার্থীদের কাছ থেকে একটা বিপুল পরিমাণ অর্থ হাতায় নেওয়ার একটা সংবাদ আমি শুনতে পাই, এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমাকে জানায় যে তোমার ছবি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে। গেল বুধবার গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম টিম আটক করে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারীকে। আটকের পর সব স্বীকার করে সেই প্রতারক। বিভিন্ন পোস্ট দিত, সেখানে লেখা থাকতো যে জেএসসি, পিএসসি বা এরকম যে পাবলিক পরীক্ষাগুলি আছে সেগুলোতে যারা জিপিএ কম পেয়েছে তাদের জিপিএ সে বাড়িয়ে দিতে পারবে। তবে এটা ছিল তার পুরোটাই প্রতারণা, সেই ধরনের কোনো নাম্বার বাড়াতে পারে না। তার বয়সী ছেলেমেয়েরা যারা জেএসসি, পিএসসি বা এই এইচএসসি পরীক্ষা মাত্র দিয়েছে বা পাশ করেছে, মূলত তারাই তার টার্গেট। আর এভাবে কোনো পরীক্ষার ফল পরিবর্তনের সুযোগ নেই বলছে শিক্ষা মন্ত্রণালয়। তাই প্রতারক চক্র থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ সচিবের। শিক্ষা বোর্ড সমূহে ফলাফল কেউ পরিবর্তন করার কোনো সুযোগ নেই, এখানে সম্পূর্ণরূপে কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন পুনঃনিরীক্ষণের কয়েক কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। সেই সঙ্গে গত 20 বছরের বোর্ডের আয়ের হিসাব নিরীক্ষণ করলে কোটি কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যাবে বলেও মত দিয়েছে তারা, যার অংশ হিসেবে সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের আয় ব্যয়ের হিসাব চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন পরীক্ষা গ্রহণ, নতুন প্রতিষ্ঠানের অনুমোদন, নজরদারি সহ নানা বিষয়ে ওঠে অনিয়মের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর তদন্তে ব্যাপক অনিয়মের প্রমাণ পায় তদন্ত কমিটি। প্রতিবেদন জমা দেওয়া হয় 2019 সালের শেষে। তদন্ত প্রতিবেদনে বলা হয় পরীক্ষা থেকে আয় করা 40 থেকে 50 ভাগ টাকা বোর্ডের তহবিলে থাকার কথা, কিন্তু সেই টাকার হিসাব তদন্ত কমিটিকে দেখাতে পারেনি বোর্ড। 2009 থেকে 14 সাল পর্যন্ত বোর্ডের পরীক্ষা বাবদ আয়ের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বোর্ডের কতটি ব্যাংক হিসাব আছে সেই তথ্য তদন্ত কমিটিকে দিতে পারেনি তারা। এরকম নানা খাতেই স্বচ্ছতার ব্যাপক ঘাটতির প্রমাণ পাওয়া গেছে।
এই প্রতিবেদনের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বোর্ডের কাছে তাদের সব আয় ব্যয়ের হিসাব চাইছে। অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। সেটাই আমরা এখন খতিয়ে দেখছি যে বোর্ডের আয় ব্যয় কি কারণে সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, বোর্ডের আয় ব্যয় কি খাতে ব্যবহার করা হয় এবং কি কি কাজে ব্যবহৃত হয়, সেটা আমরা এখন খতিয়ে দেখতে হবে। যদিও বোর্ডের চেয়ারম্যান বলছেন সব হিসাব তাদের কাছে আছে। কারিগরি শিক্ষা বোর্ডে আমাদের আয় ব্যয়ের যে বিধিবিধান আছে, ওই আয় ব্যয়ের বিধিবিধান অনুযায়ী এখানে খরচ করা হয়ে থাকে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন কাঙ্ক্ষিত সেবা পেতে হলে কারিগরি বোর্ডে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে হবে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডেরও একটা গতিশীলতা বাড়ানো দরকার, যাতে আমাদের ছাত্ররা এখান থেকে ভালো ধরনের সেবা পায়, খুব সহজেই তাদের কাগজপাতিগুলো পেয়ে যায়। মন্ত্রণালয় বলছে স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ডের সব কাজ ডিজিটালাইজড করা হবে। কারিগরি শিক্ষা বোর্ডে যে জায়গাগুলোতে অটোমেশন করা সম্ভব, সেই জায়গাগুলোতে আমরা অটোমেশন সিস্টেম চালু করার জন্য ইতিমধ্যেই আমরা একটা কমিটি গঠন করেছি। সংশ্লিষ্টরা বলছেন বরাদ্দ বাড়ানো হলেও কারিগরি শিক্ষার মান উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে দেখছেন বোর্ডের ধীর গতিকে। এ সংকট কাটাতে হলে বোর্ডের সকল বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ ভৈরব রেলপথ। মাঝে মধ্যে লাইনচ্যুত হচ্ছে ট্রেন, ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই রেলপথ যাত্রীদের। ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত রেল লাইনের দৈর্ঘ্য ৯৯ কিলোমিটার। পুরো পথ জুড়ে স্পষ্ট রক্ষণাবেক্ষণের অভাবের ছাপ। প্রয়োজনীয় পাথর না থাকায় নাজুক অবস্থায় রেল লাইনটি। ঘাটতি রয়েছে সিগন্যাল বাতি ও ক্রসিং গেটে নিরাপত্তারও। ছোট বড় মিলিয়ে এই রেলপথের ৯টি সেতু মেয়াদোত্তীর্ণ হওয়ায় হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ব্রিটিশের পরে এরপরে এই রেলের কোন সংস্কারের কাজ না এবং এই রেল অবহেলিত। ভাঙ্গা ভুঙ্গা পরে ট্রেন কোন সময় উল্টে পড়ে জায়গা ঠিক নাই, পচি নাই, জোড়া নাই। অনেক সময় দেখা যায় জোড়ার যে নাট বল্টু তা খুললে পড়ে থাকে। গত বছর এই রুটে ট্রেন লাইনচ্যুত হয়েছে কয়েকবার, তাই দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হয় যাত্রীদের। স্লিপার নাট বল্টু কিছুই নাই, প্রায় এখানে আন্তঃনগর ট্রেন, লোকাল ট্রেন এবং মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত হয়ে যায়। রেলপথটির সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এইগুলি পরিবর্তন না করা পর্যন্ত খুব সুষ্ঠুভাবে ট্রেন চলাচল হবে না। যদি ঊর্ধ্বতন মহল বা এই মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নিয়ে এগুলি আবার নতুন করে সংস্কার করে, তাহলে আমার মনে হয় লাইনের সম্পূর্ণ ত্রুটি বিচ্যুতিগুলি শেষ হবে। ময়মনসিংহ ভৈরব রুটে ঢাকা ও চট্টগ্রামগামী 4টি সহ বেশ কয়েকটি লোকাল ও পণ্যবাহী ট্রেন চলাচল করে। রেলপথের 20টি রেল স্টেশনের মধ্যেও বেহাল বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকার 6 খালের 80% ভাসমান বর্জ্য তুলে নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। তারা বলছে গত 11 দিনে 3,500 টন বর্জ্য অপসারণ হয়েছে। দক্ষিণ ঢাকায় এর পরিমাণ 1,500 টন। এখন সব খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব কাউন্সিলরদের। মিরপুরের রূপনগর খাল যেন এক ময়লার ভাগার। বাসাবাড়ির বর্জ্য থেকে কচুরিপানা সব মিলিয়ে শ্বাসরুদ্ধ খালটি। 11 দিন ধরে এটি পরিষ্কারে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্জ্য ফেলা নিয়ে নানা খোরা যুক্তি খালপাড়ের বাসিন্দাদের। ময়লা ফেলতে হয়, কারণ এখানে তো কোনো ময়লার গাড়ি আসে না, ভ্যান গাড়ি আসে না, আমাদের বাধ্যতামূলক এখানে ময়লা ফেলাতে হয়। তো আমরা শুনছি এখান দিয়ে রাস্তা হবে, রাস্তা হলে ভ্যান গাড়ি আসতে পারবে, তখন আমাদের জন্য সুবিধা হবে যদি গাড়িতে করে আমরা দিতে পারবো। দায়িত্ব পেয়ে 4 জানুয়ারি থেকে রূপনগর, রামচন্দ্রপুর, ইব্রাহিমপুর, বাউনিয়া, মহাখালী এবং আব্দুল্লাপুর খাল পরিষ্কার শুরু করে বিএনসিসি। তারা বলছে এই খালগুলো সরাসরি মিশেছে নদীতে, তাই সচল করতে পারলে ঠেকানো যাবে জলাবদ্ধতা। তবে শতভাগ কাজ শেষ হয়নি এই 11 দিনে। ডিএনসিসি বলছে কাজ শেষ হয়েছে 80%, পুরো শেষ হতে লাগবে আরো 2-3 দিন। তুরাগ নদী, বালু নদী বা বুড়িগঙ্গা নদীতে আমাদের যে আউটলেট গেছে, এই আউটলেটের খালগুলো আমরা মোটামুটিভাবে আমার মনে হয় 80%-এর উপরে আমাদের ভাসমান ময়লা অলরেডি আমরা পরিষ্কার করে ফেলছি, এবং আউটলেটের মুখে মুখে আমাদের যে ড্রেজিংয়ের কাজটা সেটাও চলমান আছে।
খাল উদ্ধারের পর আবার যেন আগের অবস্থায় ফিরে না যায় সেটি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলরদের। এলাকা ভিত্তিক কমিটি করে রক্ষণাবেক্ষণের কাজটি করতে চান তারা। আমরা কারো বৈধ কোনো স্থাপনা তো আমরা আঘাত করছি না, অবৈধ যত স্থাপনা আছে সেগুলো রাখবো না, সেগুলো আমরা ভেঙে ফেলবো। এটা তো জনগণের স্বার্থে এই কাজগুলো করা হচ্ছে, আমাদের ব্যক্তি স্বার্থ না। এই পাশ দিয়ে যদি একটা রাস্তা হয়, এখানে যদি একটা ওয়াকওয়ে হয়, এখানে যদি একটা বসার মতো ব্যবস্থা, এখানে যদি সবুজ হয়, তাহলে এই এলাকার মানুষই এই সুফলটা ভোগ করবে। দখলদাররা তো তাদের বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের প্রতিবাদ তারা করেই, এবং আমরা এই জন্য তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি যে যাদের অবৈধ জায়গায় আছেন আপনারা সরিয়ে নেন আপনাদের স্থাপনা। আমি কিন্তু মৌখিকভাবে এলাকাবাসীকে জানিয়েছি। খাল পরিষ্কারের পাশাপাশি সীমানা নির্ধারণের কাজ করছে 2 সিটি কর্পোরেশনই। এবারের বর্ষা মৌসুমেই নগরবাসী সুফল পাবে বলে প্রত্যাশা মেয়রদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর সেতু মেরামত করতে লাগবে অন্তত 3 সপ্তাহ। মেরামত সরঞ্জাম না থাকলে সময় আরও বাড়বে বলছে সড়ক ও জনপথ বিভাগ। এদিকে সেতুটির 1 লেন বন্ধ থাকায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমিনবাজার সালেহপুর সেতুতে ফাটল ধরায় 3 দিন ধরে বন্ধ রয়েছে ব্রিজের এক পাশ। তীব্র যানজট থাকায় পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। মঙ্গলবার সেতুটিতে ফাটলের পর ঝুঁকি বিবেচনায় এক পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা আরিচা মহাসড়ক হয়ে চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা পথে বসে থাকতে হয় যাত্রী ও চালকদের। ভোগান্তি মানে সেরকম তো ভোগান্তি, আমার তো মনে হয় যে অনেক কষ্টকর, কষ্ট পাইতেছি, আমাদের সবকিছু সমস্যা। এইদিকে যে এরকম জাম, যদি এইভাবে বসে থাকি আরো 2 ঘন্টা লাগবে আমার পার হইতে, এর জন্য আমি হাইটে চলে এসেছি। সারাদিনে গাড়ি চালাবো হলো 4 সিঙ্গেল, এখন অ্যাক্টিভ হবে না। শুক্রবার সেতুটি পরিদর্শন করেন সড়ক ও জনপথের কর্মকর্তা সহ বিশেষজ্ঞ দল। তারা জানান সেতুর নিচে 8টি বিমের মধ্যে 4টিতে ব্যাপক ফাটল দেখা দেয়। 2 বছর আগেই এটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাজ শুরু হলে আর প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকলে মেরামতের সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। মেরামত কাজগুলি একটু ডিফারেন্ট টাইপের এবং অনেক বিভিন্ন মালামাল অ্যাডহেসিভ যেগুলি আমাদের যদি অ্যাভেলেবিলিটি থাকে দেশে এই মুহূর্তে, তাহলে আমরা 3 সপ্তাহের মধ্যে আশা করি শেষ করতে পারবো। সেতুটির আয়ুষ্কাল 50 বছর হলেও এর বয়স হয়েছে 70 বছর। তবে আবার মেরামত করা হলেও ঝুঁকি থাকবে না বলে জানান সড়ক ও জনপথের এই কর্মকর্তা। তিনি জানান কয়েক মাসের মধ্যে সালেহপুরে একটি 4 লেনের ব্রিজ নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। আমরা এটা 2 বছর আগে থেকে জানি যে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, অনেক পুরাতন হয়ে গেছে। সেই হিসাবে আমরা একটা নতুন ব্রিজ নির্মাণের জন্য অলরেডি আমিনবাজার 8 লেন এবং ওই পাশে 4 লেন, এটা আগামী বুধবারে আমাদের আশা করি পার্সেসে উঠবে। ওটা অনুমোদন হইলে আমরা হয়তো বা অনুমোদন হওয়ার 1 সপ্তাহ বা 215 দিনের মধ্যে আমরা নতুন ব্রিজের কাজ শুরু করবো 4 লেনে। সেতুর এক পাশ বন্ধ থাকায় যানজট ঠেকাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ায় মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি নিহতের মামলায় গ্রেপ্তার হয়েছেন 2 হোতা জাফর ও শাহাদাত। 6 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির 2 মাস পর গ্রেপ্তার হলো তারা। পুলিশ বলছে বিদেশে ভালো চাকরির নামে প্রতারণা, মুক্তিপণের দাবিতে জিম্মি করা, এমনকি হত্যার অভিযোগও রয়েছে এই দুজনের বিরুদ্ধে। 40 কার্যদিবসের মধ্যে ইতালি থেকে জাফরকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 2019 সালের 28 মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের গুলিতে 26 বাংলাদেশি সহ 30 জন নিহত হন। এ ঘটনায় সিআইডি বাদী হয়ে পল্টন ও বনানীতে 3টি মামলা করে। এরপর দেশের বিভিন্ন জায়গায় আরো 23টি মামলা হয়। মামলার তদন্ত করছে সিআইডি। মামলার পর গ্রেপ্তার করা হয় 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 171 জনকে। জিজ্ঞাসাবাদে লিবিয়ায় মানব পাচারকারী 6 মাস্টারমাইন্ডের নাম উঠে আসে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয় এই 6 জনের বিরুদ্ধে। রেড নোটিশ জারির 6 মাস পর সম্প্রতি গ্রেপ্তার হন কিশোরগঞ্জের জাফর ইকবাল ও মাদারীপুরের শাহাদাত হোসেন। পুলিশ সদর দপ্তর বলছে ইতালির কোসেনজা শহরে জাফরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। জাফরকে হস্তান্তরের কিছু তথ্য চেয়েছে ইতালি। পুলিশ তা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠাবে। পরে নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে যাবে ইতালিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করবে। 2 দেশের মধ্যে যদি বন্দি বিনিময় চুক্তি বা এক্সট্রাডিশন প্যাক্ট থাকে তাহলে তার মাধ্যমে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আর তা না হলে
এই ক্ষেত্রে মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্টের সুযোগ রয়েছে, যার মাধ্যমে বন্দীকে দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণ করবে। সিআইডি জানাচ্ছে লিবিয়ায় মানব পাচার চক্রের অন্যতম মাস্টারমাইন্ড জাফর ও শাহাদত মাদারীপুর থেকে চাকরির প্রলোভনে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় ও হত্যার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। ঢাকায় গ্রেপ্তার শাহাদতকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রেড নোটিশ দেওয়ার পরে এইটা তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড এটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তো খোঁজ করতে করতে তাকে ইতালিতে পাওয়া গেছে একজন জাফর, আর আরেকজন সে তো জানেন না তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সে বাংলাদেশে আসার সময় আপনার আমাদের ইমিগ্রেশনে এসে ধরা পড়ছে। রেড নোটিশ জারি হওয়া বাকি 4 জনকেও ইন্টারপোলের সাহায্যে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে জানাচ্ছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিষে বিষ ক্ষয়, সাপে কাটার প্রতিষেধক বিষে রয়েছে। দেশে পর্যাপ্ত সাপ থাকলেও আমদানি করতে হচ্ছে প্রতিষেধক, অথচ দেশে প্রতি বছর 6,000 প্রাণ যায় সাপের কামড়ে। গবেষকরা বলছেন এ বিষয়ে কেবল প্রাথমিক কাজ শুরু হয়েছে, তবে কারিগরি প্রশিক্ষণ ও মানসম্পন্ন গবেষণার ঘাটতি রয়েছে। প্রতি বছর সাপে কামড় দেয় 1 লাখেরও বেশি মানুষকে। কার্যকরী ওষুধের অভাবে মৃত্যু হয় প্রায় 6,000 জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী 2030 সালের মধ্যে বিষধর সাপের কামড়ের মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এই লক্ষ্যে 3 বছর আগে দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজে গড়ে তোলা হয়েছে একটি অ্যান্টিভেনাম রিসার্চ সেন্টার। পদ্মগোখরা, খৈয়াগোখরা, কালকেউটে, শঙ্খিনী 2 প্রজাতির সবুজ বোড়া লালন হচ্ছে সেই গবেষণাগারে। এগুলোর বিষ থেকেই তৈরি হবে প্রতিষেধক। গবেষকেরা বলছেন এর বাইরেও ব্যক্তিগত পর্যায়ে অবৈধ সাপের খামার গড়ে উঠেছে পটুয়াখালী, ফেনী, গাজীপুর, শরীয়তপুর, সাভার, রাজশাহী, পাবনা, ফরিদপুরে। এরপরও প্রতি বছর ভারত থেকে সাপের অ্যান্টিভেনাম আমদানি করা হয়, যা চাহিদার তুলনায় খুবই কম। নিরাপদ এবং কার্যকরী প্রমাণিত হলে তখন সরকার ইচ্ছে করলে কোলাবোরেট করে এরকম অ্যান্টিভেনম বানানোর জন্য পদক্ষেপ নিতে পারে। এটা নিতে পারলে খুবই ভালো হবে। এক রোগীর জন্য যদি বিষধর সাপ সর্বদংশন হয়ে থাকে তাহলে 10 ভায়াল, তাহলে তো আমাদের কয়েক লাখ অ্যান্টিভেনম লাগার কথা। কিন্তু দেখুন আমাদের রোগীগুলো কিন্তু বেশিরভাগ রোগী এখনো কিন্তু হাসপাতালে আসে না। তবে ওষুধ গবেষকেরা বলছেন বিষ থেকে সাপে কাটার প্রতিষেধক দেশে তৈরি করলে খরচ বেশি হবে, তাই আমদানি করে চাহিদা মেটানো সম্ভব। স্বল্পোন্নত দেশগুলো, তার মানে শত শত দেশ, তাদের পক্ষে ওই অ্যান্টিভেনম তৈরি করার কারখানা তৈরি করা যাবে না। অত টাকা ওদের নেই এবং এত টেকনোলজিও নেই। অতএব বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বলে যে যার যার দেশের অ্যান্টিভেনমের কারখানা থেকে উৎপাদিত ওই অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করতে হবে, এটা সম্ভব না। গবেষকেরা আরও বলছেন সাপের বিষ আমদানি রপ্তানি নিষিদ্ধ। এরপরও সম্প্রতি রাজধানীতে 31 পাউন্ড সাপের বিষ জব্দ করা হয়েছে। ব্যক্তিগত পর্যায়ের খামার থেকে বিষ পাচার হচ্ছে কিনা সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নড়াইলে বাস টার্মিনাল থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে গাড়ি রাখেন না চালকরা। এর পরিবর্তে যেখানে সেখানে গাড়ি রাখতেই বেশি স্বচ্ছন্দ তারা। ব্যবহার না থাকায় অযত্নে পড়ে থাকা টার্মিনালের সামনে কয়েক বছর ধরে ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। 2003 সালে নড়াইল পৌর এলাকায় 1,58,00,000 টাকা ব্যয়ে নির্মাণ হয় কেন্দ্রীয় বাস টার্মিনাল। প্রথম কিছুদিন নিয়মিত যাত্রী ওঠানামা সহ টিকিট কাউন্টারের কাজ চললেও বেশ কবছর ধরে এই টার্মিনাল অকেজো পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ, একদিকে যেমন নিয়ম না মেনে বিভিন্ন রুটের গাড়ি ঢুকছে শহরে, অন্যদিকে যেখানে সেখানে গাড়ি থামিয়ে রাখায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। অসাধুভাবে তারা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হবার জন্য এই টাউনের মধ্যে দিয়ে গাড়ি ঢোকাচ্ছে। যেহেতু বাইপাস সড়ক আছে, এই কারণে নড়াইল শহরে কোনো বাস বা ট্রাক যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করা। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় টার্মিনালটিতে অযত্ন অবহেলার ছাপ স্পষ্ট। এর উপর জায়গা না থাকার অজুহাতে 5 বছর ধরে পৌরসভার সব আবর্জনা ফেলা হচ্ছে টার্মিনালের সামনেই। বিকল্প জায়গা না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত ডিসি সাহেব দিতে পারে নাই বা আমরা জায়গা অধিগ্রহণ করতে পারি নাই, চেষ্টা চলতেছে। পুলিশ বলছে সমস্যা সমাধানে বাস চালক মালিক ও জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে, আর টার্মিনালকে ব্যবহার উপযোগী করে তোলার পরামর্শ বাস মালিক সমিতির। মালিক শ্রমিকদেরকে নিয়ে আমরা মিটিং করেছি। টার্মিনালে আমরা কর্মশালা করেছি যাতে
এই টার্মিনালটা ব্যবহার করে বা সেখানে ব্যবহার উপযোগী রাখে। আমরা প্রশাসনের কাছে চাই যে আমাদের প্রত্যেকটা রাস্তার সাথে টার্মিনালে সম্পৃক্ততা থাকুক, বাইপাস রাস্তাগুলো হোক, আমরা যাতে সরাসরি নির্বিঘ্নে টার্মিনালে যাতে আসতে পারি, যাতে যানজটের কোনো সৃষ্টি নয়। অবিলম্বে টার্মিনাল সংস্কার করে ব্যবহার উপযোগী করার পাশাপাশি আইন না মানলে বাস চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বদলে গেছে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলবাসীর জীবনযাত্রা। এখন ঘরে ঘরে বিদ্যুৎ, নতুন নতুন স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করা হচ্ছে। এলাকার উন্নয়নে বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রী জানালেন, দেশের অন্য সব এলাকার মতো সমান সুযোগ সুবিধা পাবেন এখানকার বাসিন্দারা। 5 বছর আগেও দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ছিল লালমনিরহাটের নিরিবিলি 59টি জনপদ। ছিটমহলের বন্দিদশা থেকে মিলেছে মুক্তি, লাগছে উন্নয়নের ছোঁয়া। বিলুপ্ত ছিটমহল বাঁশকাটার বাসিন্দা রুকসানা। 20 বছর পর্যন্ত মেলেনি নাগরিক সনদ, হয়নি পড়াশোনা। তবে 1.5 মাসের শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন নিশ্চিন্ত তিনি, কারণ পেয়েছেন দেশের পরিচয়। এখন বাংলাদেশ এখন তো নিশ্চিত, মনে করো ভালো লাগবে, লেখাপড়া করতে সুবিধা হবে, সব পাশে সুবিধা হবে, এটা নিয়ে একটু ভালো লাগে। লালমনিরহাটের বিলুপ্ত 59টি ছিটমহলে তৈরি হচ্ছে একের পর এক নতুন সড়ক। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ সংযোগ। 5 বছরে প্রায় 8 কিলোমিটার ইউনিয়ন সড়ক, 80 কিলোমিটার গ্রামীণ সড়ক, 489 মিটার সেতু, 2টি কমিউনিটি সেন্টার সহ সব ক্ষেত্রেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। রাস্তার পাশ দিয়ে গাছ ছিল, যাওয়ার কষ্ট ছিল, রাস্তা ছোট ছিল, এখন তো রাস্তা বড় হয়েছে। ব্যাপক একটা উন্নয়ন হয়েছে এবং রাস্তাঘাটের যে অবস্থা, এখন এখানে কাঁচা রাস্তা খুবই কম। দহগ্রামে একটা কমিটি সেন্টার পাই না, কিন্তু ছেলে মেয়েদের ঘরে লেখাপড়ার জন্য সুবিধা পাই না, আর কি চাই, এখন চাই একটা ক্লিনিক চাই। এরই মধ্যে পাটগ্রামের 3 বিঘা করিডোর, আঙ্গরপোতা ও দহগ্রাম ঘুরে দেখেছেন স্থানীয় সরকার মন্ত্রী। জানালেন, কেবল লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের জন্য এখানে বরাদ্দ হয়েছে 85 কোটি টাকা। দেশের অন্য অঞ্চলের মতোই উন্নয়ন হবে এখানে। রাস্তা, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল এগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে, স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে, কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে যেরকম নাগরিক সুবিধাগুলো মানুষ ভোগ করে, এই একই রকম নাগরিক সুবিধা এই ছিটমহলবাসীর জন্য একটা প্রকল্প করে সেটাকে বাস্তবায়নের ব্যবস্থা করেছে। শুধু লালমনিরহাট নয়, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারীর বিলুপ্ত ছিটমহলগুলোতেও নেওয়া হয়েছে নানা প্রকল্প। 4 জেলায় এলজিআরডি বরাদ্দ দিয়েছে 218 কোটি টাকা। জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে 258 কিলোমিটার সড়ক এবং 639 মিটার সেতু। এছাড়া কমিউনিটি সেন্টার, মসজিদ, মন্দির সহ সব বিভাগের নাগরিক সেবায় বদলে গেছে এলাকার চিত্র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লালমনিরহাট। ভারতে আজ শুরু হতে চলেছে পৃথিবীর বৃহত্তম করোনার গণ টিকাদান কর্মসূচি। দেশটির 3006টি কেন্দ্রে শুরু হবে এই কার্যক্রম। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় সকাল 10:30টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে করোনার গণ টিকাকরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে টিকা দেওয়া হবে 1 কোটি স্বাস্থ্যকর্মীকে। তাদের মধ্যে অন্তত 3 লাখকে আগামীকাল প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। দিল্লিতে প্রথম দিনে 81টি কেন্দ্রের মধ্যে 6টিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রতিষেধক দেওয়া হবে। 75টিতে ব্যবহার হবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। প্রত্যেকে যাতে 28 দিনের ব্যবধানে একই প্রতিষেধকের 2টি ডোজ পান তা নিশ্চিত করতে বলা হয়েছে রাজ্যগুলোকে। আসামের 65 কেন্দ্রের মধ্যে 59টিতে কোভিশিল্ড ও 6টিতে কোভ্যাক্সিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়া পশ্চিমবঙ্গে প্রতিষেধক দেওয়া হবে 210টি কেন্দ্রে। প্রতিদিন বিকেল 5টা পর্যন্ত চলবে টিকা দেয়া। শিশু কল্যাণ তহবিল নিয়ে জালিয়াতির অভিযোগে পুরো মন্ত্রিপরিষদ নিয়ে পদত্যাগ করেছে নেদারল্যান্ডসের সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুত্তের বরাতে খবর নিশ্চিত করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শিশু কল্যাণ তহবিলের টাকা নেওয়ায় অভিবাসী সহ হাজার পরিবারের বিরুদ্ধে প্রতারণার মিথ্যা অভিযোগ আনেন দেশটির কর কর্মকর্তা। এই অভিযোগের পর শুক্রবার হেগে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী মার্ক রুত্তে। সেখানে আলাপ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে রাজা উইলিয়াম আলেকজান্ডারের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী। 2012 থেকে 2019 সালের মধ্যে প্রায় 26,000 পরিবারের বিরুদ্ধে শিশু কল্যাণ তহবিলের সহায়তা নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ আনা হয়। পরে সে অর্থ ফেরত দিতে বাধ্য করা হয় সেসব পরিবারকে।
প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদ, শরীফুল ইসলামের পারফরমেন্স কাজ কঠিন করে দিয়েছে নির্বাচকের। অপেক্ষা আছে তাসকিন আহমেদের জন্য। সব মিলিয়ে অপেক্ষা বাড়ল টাইগারদের ওডিআই স্কোয়াডের জন্য। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে দল ঘোষণা করবেন নান্নু বাশার নির্বাচক প্যানেল। এদিকে উইন্ডিজদের বিপক্ষে 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে বেক্সিমকো। দীর্ঘ বিরতিতে বদলে গেছে মানদণ্ড। আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় ঘরোয়া আসরের পারফরমেন্সে ভরসা নির্বাচকদের। সবশেষ 2 আসরে তরুণদের উত্থানে সে পথটা হয়েছে কঠিন। প্রস্তুতি ম্যাচেও যথারীতি দাপট অব্যাহত রেখেছেন হাসান মাহমুদ, শরীফুলরা। নান্নু বাশা নির্বাচক প্যানেলের জন্য মূল চ্যালেঞ্জ এটাই, সেটা পেস অ্যাটাক তুলে আনা। পরীক্ষিত মুস্তাফিজ রুবেলের সাথে অপেক্ষা তৃতীয় পেসারের জন্য। সেই জায়গার জন্য জোর লড়াই হাসান মাহমুদ, শরীফুলের মাঝে। তাসকিনের ইনজুরি আপডেটের জন্য সময় নিচ্ছেন নির্বাচকেরা। বিকেএসপির দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা গুরুত্বপূর্ণ, সেটা দেখেই উইন্ডিজ সিরিজের ওডিআই দল ঘোষণা। 2 ঘরোয়া আসরের পর প্রথম প্রস্তুতি ম্যাচেও দাপট দেখিয়েছে পেসাররা। শরীফুল, হাসান মাহমুদদের সামনে ব্যাটসম্যানদের ভোগান্তি চোখে পড়ার মতো। পেস নির্ভর উইন্ডিজ বোলিং অ্যাটাকের সামনে ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জ তামিম লিটনদের। মহামারীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন, চ্যালেঞ্জ কম নয় আয়োজকদের। দীর্ঘ পরিসরে কঠিন স্পন্সর খুঁজে পাওয়া, সংকটের মুহূর্তে সমাধান এলো অবশেষে। 3 ওয়ানডে ও 2 টেস্টের সিরিজ টাইটেল স্পন্সর বেক্সিমকো। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। করোনা আক্রান্ত হয়ে ওয়ানডে সিরিজ শেষ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের। দ্বিতীয় কোভিড টেস্টে পজিটিভ হন এই স্পিনার। উপসর্গ থাকায় কোয়ারেন্টাইনের শুরু থেকে হেইডেনের সংস্পর্শে ছিলেন না দলের অন্য সদস্যরা। করোনা আঘাতে স্পিন বিভাগ দুর্বল হলেও পেস ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী ক্যারিবীয় পেসার কিমার রোচ। মিরপুরের একাডেমি মাঠে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডে দলের আলাদা করে অনুশীলন চলছে। দীর্ঘ বহরে একজনকে প্রথম দিন থেকেই খুঁজে পাওয়া যায়নি। করোনা উপসর্গ থাকায় হেইডেন ওয়ালশকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছিল। প্রথম টেস্টে নেগেটিভ হলেও শেষমেশ ভালো কোনো খবর আসেনি। উইন্ডিজ বোর্ড টুইটে নিশ্চিত করে হেইডেন করোনা আক্রান্ত। ওয়ানডে সিরিজে আর খেলা হচ্ছে না এই স্পিনারের। আইসোলেশনে থাকবেন টানা 2 টেস্টে নেগেটিভ না হওয়া পর্যন্ত। আনকরা দলে হেইডেন ওয়ালশ ছিলেন খানিক অভিজ্ঞ। খেলেছেন 10 ওয়ানডে, দখলে 12 উইকেট। স্পিন স্বর্গে স্পিনারকে হারিয়ে বিপদে পড়ল সফরকারীরা। তারপরও পেস আক্রমণ নিয়ে আত্মবিশ্বাসী কিমার রোচ। দলটির অন্য যে কোনো বিভাগের চেয়ে পেস বিভাগই যে অভিজ্ঞতায় এগিয়ে। কিমার রোচের নিজেরও বাংলাদেশের বিপক্ষে দারুণ পরিসংখ্যান। টাইগারদের বিপক্ষে 8 ম্যাচে 33 উইকেট নিয়েছেন রোচ। সেরাটা দিতে পারলে উইন্ডিজের জয় দেখছেন এই পেসার। পেসারদের জন্য বাংলাদেশের কন্ডিশন কঠিন, তারপরও পরিকল্পনা সঠিক বাস্তবায়ন করতে পারলে আমরাই জিতব। সাফল্য পেতে হলে পেসারদের খুব আক্রমণাত্মক বোলিং করতে হবে। অনফিল্ডে অ্যাটাকিং থাকার কোনো বিকল্প নেই। সোমবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজ। 20 জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এক মাঠ নিয়ে 2 ফেডারেশনের মারামারি। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্তে সমঝোতায় বাফুফে ও আর্চারি ফেডারেশন। তবে এনএসসি বাফুফের পক্ষে সিদ্ধান্ত দেয় হতাশ আর্চারি ফেডারেশন। বিপিএল এর নতুন ভেন্যু হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম। বাফুফের সাধারণ সম্পাদক জানান, আর্চারি ফেডারেশনের সাথে সমন্বয় করে আয়োজন হবে ম্যাচ। বিপিএল ভেন্যু নাটকের প্রথম অঙ্ক শেষ হলেও দ্বিতীয় অঙ্কটা যেন সবে শুরু। দুপুরে টঙ্গী আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম পরিদর্শনে যান বাফুফে কর্তারা। আলোচনায় বসেন আর্চারি ফেডারেশন কর্তাদের সাথে। শুরুটা হট্টগোল দিয়ে হলেও শেষটা হয়েছে শান্তিপূর্ণভাবে। 182 দিনে মাত্র 12টি ম্যাচ আয়োজন করবে বাফুফে। তাতে টোকিও অলিম্পিক কোয়ালিফাই করা আর্চারদের অনুশীলনের সমস্যা হবে না বলে নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক। তবে এনএসসির সিদ্ধান্তে খুশি হতে পারেনি আর্চারি কর্তারা। 26 সপ্তাহে 12টা ম্যাচ খেলবো, অর্থাৎ প্রতি 2 সপ্তাহে একটা ম্যাচ হবে না। সরকার তো আমাদেরকে এখানে 2 সপ্তাহে একটা করে ম্যাচ খেলতে বলছে। আমরা এখানে 2 সপ্তাহে তো কিন্তু এভারেজলি একটা করে ম্যাচ হবে না। ম্যাচ হলেই আর্চারদের বোর্ড খুলতে হবে।
পরদিন আবারও বসাতে হবে। এভাবে কি অনুশীলন করা যায়? তার উপর আর্চারি মনস্তাত্ত্বিক খেলা, যাতে খেলার উপর প্রভাব পড়বে। খেলোয়াড়দের ড্রেসিং রুম, মিডিয়া বক্স, রেফারিজ রুম কোথায় বসবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ম্যাচ সম্প্রচার হলে বিপত্তি আরো বাড়বে। আর্চারি ইকুইপমেন্টগুলো খুবই এক্সপেন্সিভ, এগুলা ট্রান্সফার করা যায় না সবসময়। কাজেই ওনারা সেই জিনিসটার প্রতি সুনজর দিয়েই কাজটা করবেন। একতলাটা তারা ইউজ করবেন, যেখানে জিম আছে এটা তো সরানো সম্ভব না। চলতি মৌসুমে 4 ভেন্যুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট শুরু 8টায়। 60 পৌরসভার মধ্যে 29টিতে ভোট হবে ইভিএমে। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 30 জানুয়ারি পর্যন্ত। করোনা পরিস্থিতি বিবেচনার পর হবে খোলার সিদ্ধান্ত। এসএসসি এইচএসসিতে জিপিএ দেওয়ার নামে প্রতারণা করছে একটি চক্র। মুন্সিগঞ্জ থেকে একজন আটক। সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ময়মনসিংহ ভৈরব রেলপথ। ট্রেন লাইনচ্যুত হয়ে ঘটছে দুর্ঘটনা। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার, ইউটিউব।